বন্যায় বিচ্ছিন্ন ফেনী কুমিল্লার বহু এলাকা, দুর্গতদের ভোগান্তি সীমাহীন। পর্যাপ্ত ত্রাণ থাকলেও জলযানের অভাবে পৌঁছানো যাচ্ছে না প্রান্তিক পর্যায়ে। ফ্যামিলির সাথে আজকে 5 দিন যোগাযোগ নাই। 70 বছর 72 বছর বয়সে এই পানি আমি দেখিনি। আমাদের এমন করে দুটো মায়ের কাল আছে, আমরা খাদ্য টান পৌঁছাতে পারি নাই। ডিজিএফআইকে দিয়ে দেশ ত্যাগে বাধ্য করেছিলেন শেখ হাসিনা, বললেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। আইনি লড়াই চালাতে ফিরতে চান দেশে। 1 মাসেরও বেশি সময় পর চালু হলো মেট্রো রেল। আপাতত বন্ধ থাকবে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফেনী যেন এখন এক বিচ্ছিন্ন দ্বীপ। মূল জেলার সাথে যোগাযোগ বন্ধ উপজেলাগুলোর। পানি কমছে, তবে লাঘব হচ্ছে না দুর্ভোগ ভোগান্তির। ত্রাণ দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সবার কাছে তা পৌঁছানো এখনও অসম্ভব। হেলিকপ্টার যোগে ফেনীর ফুলগাজী ঘুরে এসেছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ছবি তুলেছেন SRS আলী। দেখে মনে হচ্ছে কোনো নদী বা বিস্তীর্ণ বিল। আসলে এটা ফুলগাজী উপজেলার একটি রাস্তা, যা এখন পারাপার হওয়ার একমাত্র মাধ্যম নৌকা বা স্পিডবোট। বন্যায় ভাসছে দেশের অন্তত 12 অঞ্চল, যার মধ্যে ফেনীর ফুলগাজীর পরিস্থিতি শুরু থেকেই ছিল সবচেয়ে নাজুক। নেই মোবাইল নেটওয়ার্ক, বন্ধ ইন্টারনেট সংযোগ। তার ওপর কেউ বেরোতেও পারছেন না, ঢুকতেও পারেননি প্রথম 3 দিন। ফ্যামিলির সাথে আজকে 5 দিন যোগাযোগ নাই। বাচ্চা কাচ্চার সাথে 5 দিন কথা বলতে পারতেছি না। আমার সারা 5 দিনে আমার বাসা ঘুম নাই, নেটে পাইতেছি না, কথাই বলতে পারতেছি না। ভয়াবহ অবস্থা ছিল। এখানে এই দিকে আজকে আমার বয়সে 70 বছর 72 বছর বয়সে এই পানি আমি দেখিনি। প্রশাসনের লোকে বহুত হেল্প করছে, লাগছে বহুত করছে। বাড়িতে আসিলাম না, তো বাপের বাড়িতে মুশিরা আটকে রয়েছি। এরা কেমন আছে আমি জানি না, এরা বাঁচি আছে না কেমন আছে আমি জানি না। আমাদের এক বর্তমানে খাদ্য সংকট। আমাদের এমন করে দুটো মায়ের কাল আছে, আমরা খাদ্য টান পৌঁছাতে পারি নাই। তারা 3 দিন ধরে কিছু পানি পর্যন্ত খায় নাই। বন্যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও শনিবার পর্যন্ত ছিল 50 কিলোমিটারের দীর্ঘ যানজট। পানির তোড়ে কয়েকদিন ধরে আটকে আছে ত্রাণবাহী ট্রাকগুলো। অবশ্য শুক্রবার থেকে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। গলা সমান পানি নেমে আসে হাঁটু পর্যন্ত। এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি নিয়ে রটছে গুজব। সবাই বলতেছে নাকি সব খাওয়ার অভাবে সবাই মারা যাচ্ছে। এখানে এসে পরিস্থিতি কেমন? এখানে আসি পরিস্থিতি ভালো দেখছি। ফুলগাজী পৌঁছানোর অবস্থা এখন মোটামুটি একটু ভালো আছে। আর অনেকে আমরা দেখেছি যে মানে বিদেশ থেকে চলে আসছে অনেকে। আপনাদেরকে বলবো, আপনাদেরকে ধৈর্য ধরেন। পরিবারের ফুলগাজীর অবস্থা এখন একটু ভালো আছে। ফুলগাজী এবং পরশুরাম এলাকা থেকে পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, কিন্তু এরপরও অনেক লোক পানিবন্দী অবস্থায় আছে। তো আমরা চেষ্টা করছি যত দ্রুততম সময়ে এবং যত এফেক্টেড এলাকায় যত দ্রুত পৌঁছানো যায়। ফুলগাজীর আশ্রয় কেন্দ্রগুলো থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন কেউ কেউ, তবে এখনও কাটেনি খাবার পানি ও খাদ্যের সংকট। একদিন আগেও এই অঞ্চলে পানির উচ্চতা ছিল মাথার ওপর পর্যন্ত, তবে সেই পানির উচ্চতা এখন কমেছে। আশা করা হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে পানির উচ্চতা আরও কমবে, ফলে ধীরে ধীরে আরও জোরদার হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রমগুলো। তবে চাহিদার তুলনায় আরও বেশি সংখ্যক ত্রাণ প্রয়োজন শিশুদের জন্য, নারীদের জন্য বস্ত্র সামগ্রী। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ফেনী। বন্যা পরিস্থিতির আরো খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই কুমিল্লার ইসাপুরে আছেন আমার সহকর্মী মাহফুজ মিশু। আগের সংবাদেই আপনি জানালেন কিছু জলযানের ব্যবস্থা করা গেছে প্রান্তিক এলাকায়, কি ত্রাণ বিতরণ শুরু করা গেল কিনা? জি, ত্রাণ বিতরণ শুরু হয়েছে কার্যক্রমটি, এবং এর জন্য যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টা করা হচ্ছে। ধরেন আমরা এখন একটি ইঞ্জিন চালিত নৌকায় বিজিবি কুমিল্লার যে ত্রাণ বিতরণ কর্মসূচি তার সঙ্গে যাওয়ার চেষ্টা করছি, কারণ এখানে আমরা চাইলেও
নিজেদের আয়োজনে নৌকার কোনো ব্যবস্থা আসলে করা সম্ভব নয়। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়ে এই ত্রাণগুলো বিতরণ করা হচ্ছে, কিন্তু নৌকা নিয়েও যাওয়ার যেটি চ্যালেঞ্জ সেটি হচ্ছে আমরা যে পানির উপর দিয়ে যাচ্ছি সেটি মূলত ধানের জমি বা আবাদি জমি ছিল, ফলে পানির মাত্রা খুব বেশি না, কিন্তু ভেসে যাওয়ার ফলে নৌকা চলতেও মাঝে মাঝে কিন্তু সমস্যা হচ্ছে এবং সেটি স্থমিত হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি বাঘশিমুল এলাকায়, সেখানে অন্তত 1.5 শতাধিক পরিবার রয়েছে এবং সেখানে তাদের কাছে ত্রাণ পৌঁছানোর একটা চেষ্টা। এবং আসার খবর সেটি হচ্ছে যে গতকালকে থেকে বৃষ্টি যে পরিমাণ হয়েছে, গতকালকে সন্ধ্যা 7টার পর থেকে, সেই হিসাবে পানির মাত্রা খুব বেশি না। অনেকেই বলছেন এখন যে পানিটি আমরা দেখছি সেটা জোয়ারের পানি, অর্থাৎ উজান থেকে নেমে আসা পানি, এবং এই পানিটি খুব দ্রুত সরছেও না। তার কারণটা হচ্ছে সরে পানিটা কোথায় যাবে সেই জায়গাটিও নাই। আমরা কিন্তু কুমিল্লায় একের পর এক উপজেলাকে বিলীন হতে দেখেছি এবং এখন আমরা আস্তে আস্তে খবর পাচ্ছি যে মুরাদনগর সহ অন্যান্য এলাকায়ও কিন্তু এই পানি ক্রমশ একদিকে যেটি বাড়ছে সেটি চলে যাচ্ছে। এবং কুমিল্লার আশেপাশের যে 3টি নদী, সেই নদীগুলোতে যে পরিমাণ দূষণ, দখল এবং তাই নদীগুলোকে যেভাবে আসলে নাব্য হ্রাস পেয়েছে, তাতে এই পানি খুব দ্রুত সরবে বলেও মনে হচ্ছে না। তার একটি বড় প্রমাণ হচ্ছে গত পরশুদিন শুক্রবার সকালেও আমরা এলাকায় এসেছিলাম, বিশেষ করে যে রাস্তাটা দিয়ে আমরা পার হয়ে আসছি সেই রাস্তায় পানি ছিল না। আজকে কিন্তু নতুন করে সেই সব এলাকায় পানি বেড়েছে। এর পাশাপাশি যে চ্যালেঞ্জটি হয়েছে সেটি হচ্ছে ত্রাণে যে সামগ্রী দেওয়া হচ্ছে তার ভিতরে মূলত চাল, ডাল, তেল, মোমবাতি, ম্যাচ, এ ধরনের জিনিসপত্র দেওয়া হচ্ছে। কিন্তু এখন গ্রামীণ এলাকায় অনেকের কাছে চিকিৎসা সরঞ্জামের দারুণ একটা অভাব রয়েছে, ফলে সেই চিকিৎসা সরঞ্জাম দরকার এবং সবচেয়ে বেশি দরকার সম্ভবত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। আপনি দেখতেই পাচ্ছেন যে এখন যে অবস্থা, এখানে কোনো ধরনের টিউবওয়েল বা পানির কোনো উৎস, যেটি নলকূপ অথবা টিউবওয়েল অথবা গভীর কূপ, কোনো কিছুরই কোনো অস্তিত্ব নাই। ফলে সেই বিশুদ্ধ পানি জটিল যে জটিলতা, সেই জটিলতা হয়তো আরও খানিকটা বাড়বে দিনকে দিন। আমরা স্টুডিওতে ফিরছি ইশরাতের কাছে। ইস্যু অনেকগুলো সমস্যার কথা আপনি জানালেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার নোয়াখালী যেতে চাই। নোয়াখালীর সেনবাগ এলাকা থেকে যুক্ত আছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আসলে সেনবাগে গতকাল থেকে পানি বেড়েছে, অর্থাৎ পরশুদিন রাত থেকে আমরা যতটুকু খবর নিয়েছি সেনবাগে পানি বেড়েছে এবং তার আগের যে 2 দিন টানা বৃষ্টি বন্ধ থাকায় মূলত পানি কমতে শুরু করেছিল বেশ কিছু উপজেলায়, কিন্তু গতকালকে সেনবাগে যখন প্রচুর পরিমাণে পানি বাড়ে তখনই আসলে বিপত্তিটি বাধে। তো আবহাওয়া আসলে খুব বিরূপ আবহাওয়া দেখাচ্ছে, কারণ হচ্ছে কিছু কখনো রোদ কখনো বৃষ্টি এভাবেই চলছে। আর এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি দাঁড়িয়েছে যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ সংকট দেখা দিয়েছে এবং সেই কারণে আমরা দেখেছি যে মানুষ ব্যক্তিগত উদ্যোগে যে নৌকা, ছোট ছোট নৌকা বা বড় নৌকা যেভাবে পারুক ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সংগ্রহ করছেন এবং ছোট ছোট যারা রয়েছে আমাদের তরুণরা, তারাও নিজেদের উদ্যোগে ত্রাণ সংগ্রহ করে যেভাবে পারছেন একেবারে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার চেষ্টা করছেন। কারণ ত্রাণের ক্ষেত্রে যেই বৈষম্যটি বা যে সমস্যাটি দেখা দিয়েছে যে আসলে মূলত উপজেলা সদর বা জেলা সদর অথবা রাস্তার পাশে যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেখানে ত্রাণ পাচ্ছে এবং একজনে একাধিক ত্রাণও পাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেগুলো রয়েছে বা যারা এখনো পানিবন্দী থেকে বেরোতে পারেনি বা কোনো কারণেই হয়তো বাড়িতে থাকার মতো হয়তো ব্যবস্থা রয়েছে বটে, কিন্তু বের হয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো কোনো উপায় নেই চারিদিকে পানির কারণে, তারা আসলে ত্রাণ পাচ্ছে না। তো সেটি যাতে নিশ্চিত করা যায় সেই জন্যই আসলে বিভিন্ন স্থান থেকে শুধু সেনবাগ নয় এবং জেলা সদর বা নোয়াখালীর বাইরেও অনেক মানুষ এসেছেন, তারা অন্তত প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ত্রাণ যাতে নিশ্চিত করা যায় সেই ব্যবস্থাটি করার জন্য। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। খুলে দেওয়া হলো কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট। সকাল 8:10 গেটগুলো আংশিক খুলে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন পিডিবি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার আব্দুল জাহের। তিনি জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা শনিবার বিকেলে সমুদ্রপৃষ্ঠ থেকে 107.7 ফুট উচ্চতায় পৌঁছায়, যা বিপদসীমার কাছাকাছি। সে কারণেই লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে 9000 কিউসেক পানি। এর আগে শনিবার রাত 10টায় জলকপাট খুলে দেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বদল হয়। শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে
দেশ ছাড়তে বাধ্য করেন। এই অভিযোগ তুলে তিনি বলেছেন, ডিজিএফআই এর সাবেক প্রধান এই ঘটনায় জড়িত ছিলেন। জানান, বাসার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। কারোর সাথে দেখা করা বা কথা বলাও বন্ধ করে দেন গোয়েন্দারা। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার দেশত্যাগ ও পদত্যাগ খুবই আলোচিত ঘটনা শেখ হাসিনা সরকারের ইতিহাসে। 2017 সালের ঘটনা নিয়ে এ ব্রোকেন ড্রিম নামে বইও লিখেছেন তিনি। এরা করাপ্ট, তাদের অনেকে জেল খেটেছেন। যমুনা টেলিভিশনের সঙ্গে ভিডিও আলাপে তিনি জানালেন, তখনকার সরকারের সঙ্গে তার দ্বন্দ্বের শুরু ঋণ খেলাপিদের দায় মুক্তি নিয়ে, যা চূড়ান্ত পর্বে গড়ায় বিচারপতিদের অপসারণের ক্ষমতা বিষয়ক ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে। আমার নিম্ন আদালতে হাজারে হাজারে বিরোধী দলের নেতা কর্মী অ্যারেস্ট করছে, পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে, এইগুলাতে বেইল দেওয়া হচ্ছে না, ইচ্ছা মতো করা হচ্ছে। প্রধানমন্ত্রী স্ট্রেট ওয়ে বলল, নিম্ন আদালতের এটা হবে না, এটা আপনি ভুলে যান। আমি বললাম, তাহলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাবলিশ করে যে আপনি পার্লামেন্টে নিয়েছেন, এটা আমি হতে দেব না। এস.কে. সিনহা বলেন, সরকার তাকে চাপ দিতে গোয়েন্দা সংস্থা ব্যবহার করেন। অত্যাচার আরম্ভ করলেন ডিজিএফআই এর চিফ তখনকার দিনে মোহাম্মদ সাইফুল আবেদী। বলছে, স্যার আপনি রেজিগনেশন দেবেন, আপনি দেশের বাইরে চলে যাবেন। আমি বললাম, আপনি কে? হু আর ইউ? হোয়াট অডাসিটি ইউ হ্যাভ গট? সাবেক এই প্রধান বিচারপতি জানান, অসুস্থ না হলেও তাকে নিয়মিত বিএসএমএমইউ থেকে চিকিৎসক পাঠানো হতো। বাসার ইন্টারনেট বন্ধ করে পদত্যাগের জন্য চাপ দেন তখনকার ডিজিএফআই প্রধান। হাউস অ্যারেস্ট, আই ওয়াজ ইন সলিটারি কনফাইনমেন্ট। টু টেল ইউ, পিজি হসপিটাল থেকে 2-3 জন ডাক্তার আসতেন, করতেন। আমি বললাম, আপনারা আসছেন আমাকে, তারা বলে সরকার আমাদেরকে পাঠিয়েছে, আমাদের কিছু করণীয় নাই। এইটাই, মানে আমি অসুস্থ এবং আমি এই জন্য ট্রিটমেন্টে যাব। আমি বললাম যে আমি অসুস্থ না। বিদেশ যাওয়ার পর মামলা হয় এস.কে. সিনহার বিরুদ্ধে, সাজাও হয়েছে একটিতে। এখন তিনি আইনি লড়াই চালাতে চান দেশে ফিরে। আমি দিন গুনছিলাম যে আমি কখন দেশে ফিরে যাব। শেখ হাসিনা যে পতন হবে, এটা সময়ের ব্যাপার ছিল। এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির জন্য তাকে যদি বিচারে সুপর্দ না করা হয়, তাহলে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এটা ডিকশনারি থেকে বাদ দেওয়া উচিত। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পর আজ থেকে আবারও চালু হলো মেট্রো রেল, তবে বন্ধ রয়েছে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন। এ বিষয়ে আরও জানবো, আগারগাঁয়ে আছেন আমার সহকর্মী শাকিল হাসান। শাকিল, আজ তো মেট্রো রেলের সচিবালয়ে যাওয়ার কথা সড়ক পরিবহন উপদেষ্টার, এ ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ ইশরাত, একটু আগেই তিনি এই আগারগাঁ স্টেশন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে মেট্রোতে করে রওনা দিয়েছেন এবং এটি উপদেষ্টা হিসেবে তার প্রথম মেট্রো সফর এবং সেই সফরে তিনি আজকে মেট্রোতে চড়ে তিনি অফিস গেছেন এবং এই আগারগাঁ স্টেশন থেকে আমরা যদি দেখি যে এর পেছনে হচ্ছে উত্তর স্টেশন, সেখান থেকে কিন্তু অফিস এলাকা অর্থাৎ সচিবালয় এবং মতিঝিলগামী যে ট্রেনগুলো সেগুলো কিন্তু এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। বেশিরভাগ কম্পার্টমেন্টই একদম কানায় কানায় পূর্ণ, যদিও প্রতিটি কোচে কিন্তু হচ্ছে প্রতি সেট কোচে হচ্ছে 2300-এর বেশি যাত্রী ধারণ করতে পারে মেট্রো এবং সেই যাত্রীদের নিয়েই হচ্ছে এই ট্রেনগুলো চলাচল করছে। যদিও সকাল 7:10 থেকে প্রথম মেট্রো এই চলাচল শুরু হয়, গত 38 দিন মেট্রো চলাচল বন্ধ ছিল এবং এরপর এই আজকে সকাল থেকে মেট্রো চলাচল শুরু হয়েছে এবং এই মেট্রো চলাচল কিন্তু এর আগের অর্থাৎ 18 জুলাইয়ের আগে যে নিয়মিত সময়সূচি ছিল সেই সময়সূচিতেই মেট্রো চলাচল করবে সকাল 7:10 থেকে রাত 9:15 পর্যন্ত। এর মধ্যে 10 মিনিট পর পর মেট্রো প্রতিটি স্টেশনে এসে উপস্থিত হবে। আর দুটি স্টেশন এখন পর্যন্ত বন্ধ রয়েছে কার্যক্রম, মিরপুর 10 এবং কাজীপাড়া। এই দুটি স্টেশন ভাঙচুর এবং অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোর কারিগরি কমিটি তদন্ত করছে। ক্ষতিপূরণ নিরূপণের পর সেগুলো মেরামতের কাজ শুরু হবে এবং সেটি করতে মেট্রো রেলের ডিএমডিসিএল-এর এমডি বলেছিলেন যে 1 বছরের মতো সময় লাগবে, তবে সেটি আরও কমিয়ে আনার চেষ্টার কথাও আমরা জানতে পেরেছি। জি, বুঝতে পেরেছি শাকিল।
ধন্যবাদ আপনাকে। রাতভর টানা বৃষ্টিতে খুলনা নগরীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ ব্যাপারে আরও জানবো, সেখানকার ভোগান্তির চিত্র আমরা দেখতে চাই। আমার সহকর্মী প্রবীর বিশ্বাস সেখানে রয়েছেন। প্রবীর, কোন এলাকাগুলোতে জলাবদ্ধতায় তৈরি হয়েছে এবং পানি সরাতে কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন? পানি সরানোর কোনো ব্যবস্থা নেই ইশরাত, কারণ এই পানি যখন ভাটি আসবে তখনই মাত্র শুধু ভৈরব এবং রূপসা নদীতে নামতে পারবে। এই ছাড়া কিন্তু এই পানি চলে যাওয়ার কোনো অবস্থা নেই। এবং দেখতে পাচ্ছেন যে জলাবদ্ধতা, এটি আমরা রয়েছি খুলনা নগরীর রয়্যাল চত্বরে। এর চারদিকের যে রাস্তাগুলো আছে সবগুলোই তলিয়ে আছে। শুধু এই এলাকাই নয়, মৌলভীপাড়া, মিয়াপাড়া, দোলখোলা সহ আমাদের এখান থেকে ডান দিকে যতটা জায়গা ব্যাপী রয়েছে সব জায়গায় জলমগ্ন। মানুষের ঘরে পানি ঢুকেছে ব্যবসা প্রতিষ্ঠানে, পানি সব জায়গায়। এবং আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী গত 24 ঘন্টা যদি বলি, গতকাল সকাল থেকে সকাল 6টা পর্যন্ত 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আর সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। অর্থাৎ 3 ঘন্টায় 52 মিলিমিটার বৃষ্টি, এটি একটি বড় ধরনের বৃষ্টি। যে পানি হঠাৎ করেই খুলনা শহরে আসলে পড়ার পরে এটার সাথে সাথে নিষ্কাশন হওয়ার কোনো সুযোগ নেই। তবে মানুষ মনে করে দীর্ঘদিন ধরে খুলনাতে এই জলবদ্ধতা নিরসন এর জন্য কাজ চলছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সেই কাজটি আসলে গত 7 বছর ধরে শেষ হয়নি। সেজন্য মানুষ এ থেকে মুক্তি পেতে চায় এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছে। ইশরাত। প্রবীর, ধন্যবাদ আপনাকে।